গুড আফটারনুন প্রত্যেককে, যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড আফটারনুন। একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। বাহ বাহ বাহ, শুনতে পাচ্ছ? বাহ, ভেরি গুড। চলো শুরু করা যাক আজকের আজকের নয়, এই সপ্তাহের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি তোমাদের করিয়ে দেব। ঠিক আছে, তো যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে গুড আফটারনুন জানাচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন বিরাট কোহলিকে নিয়ে, বা ফার্স্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেটা কাকে নিয়ে রয়েছে? বিরাট কোহলিকে নিয়ে রয়েছে। ঠিক আছে স্যার, কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ভালোই আছে। দেখো, বিরাট কোহলি ফার্স্ট প্লেয়ার টু রিচ 9,000 আইপিএল রানস ইন হিস্টোরিক মাইলস্টোন। তো বিরাট কোহলি প্রথমবার 8,000 রান করেছে। 8,000 বলছি, 9,000 রান করেছে। কোথায় করেছে? আইপিএল এ। 9 তারিখ সেকেন্ড শিফটে এক্সাম আছে, খুব টেনশন হচ্ছে। কোনো টেনশন করো না, ভালো করে এক্সাম দাও, ঠিক আছে? খুব ভালো হবে আশা করি। দেখো, বিরাট কোহলি 9,000 আইপিএল এ রান করে ফেলেছে, তো এটা আমাদের কাছে খুবই খুশির খবর। এবং বিরাট কোহলি সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জেনে নেব। সেটা হচ্ছে, বিরাট কোহলি সেকেন্ড হাইয়েস্ট রান করেছেন গোটা ইন্টারন্যাশনাল যে সমস্ত ম্যাচগুলো হয় সেই সমস্ত ম্যাচের মোট রান সংখ্যা আমরা যদি দেখে নিই। ঠিক আছে, তো দেখো 9,400 বাউন্ডারিজ ফার্স্ট ইন আইপিএল, একদম ঠিক। তো দেখো, আইপিএল এ বিরাট কোহলি করে ফেলেছেন 9,000 রানস। ঠিক আছে, আর গোটা ইন্টারন্যাশনাল যে ক্রিকেট রয়েছে সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি বিরাট কোহলি রান দেখি 28,000 প্লাস। 28,000 প্লাস মানে সেকেন্ড হাইয়েস্টে তিনি চলে এসেছেন বিরাট কোহলি। এর আগে আছে সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারের ইন্টারন্যাশনাল রান কত জানো? 34,000। 34,000 হচ্ছে ইন্টারন্যাশনাল রান সচিন টেন্ডুলকারের। আর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে গিয়ে বিরাট কোহলির 28,000 রান। ঠিক আছে, লাস্ট মিনিটে কিছু সাজেশন অবশ্যই দিয়ে দেবো, লাস্টের ক্লাসের দিকে আমি দিয়ে দেবো সাজেশন। ওকে, এইবার দেখো নেক্সট যে নিউজটা সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। বিরাট কোহলি দেখো কতগুলো চার মেরেছেন আইপিএল এ? 807টা চার মেরেছেন। আইপিএল এ কতগুলো চার মেরেছেন? 807। 807টা চার মেরেছেন বিরাট কোহলি। ওকে, আর কতগুলো ছয় মেরেছেন? 303টে ছয় মেরেছেন। 303টে ছয় মেরেছেন, 807টা চার মেরেছেন। বোঝা গেল? 303টে ছয় আর 807টা চার মেরেছেন। স্যার, এগুলো বাংলায় দেখান, এগুলোর বাংলার কিচ্ছু নেই, এগুলো ইংরেজি দেখলেই বোঝা যাচ্ছে। 807টা চার, 303টা ছয় মেরেছেন, আর বিরাট কোহলি ফার্স্ট 9,000 রান করেছেন আইপিএল এ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। ক্লিয়ার? নেক্সট দেখো, 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেফ সিটিজ প্রজেক্ট 2026 এর জন্য। এই যে সেফ সিটিজ প্রজেক্ট 2026, সেফ সিটিজ প্রজেক্ট 2026 এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের নেতৃত্বে 10 কোটি টাকার এই উদ্যোগটির লক্ষ্য হচ্ছে আগামী 5 বছরে আরো নিরাপদ ভাবে এই ধর শহরটিকে তৈরি করা। ধর যে শহরটা আছে সেই ধর শহরটাকে আরো নিরাপদভাবে তৈরি করার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় থেকে। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ধর এই শহরটার জন্য নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় থেকে। ঠিক আছে, আগামী 5 বছরে এই টাকাটা খরচ করা হবে। নেক্সট দেখো, পিএম আশা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? পিএম আশা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? দেখো, পিএম আশা প্রকল্প, প্রথমে নামটার ফুল ফর্ম আমরা জেনে নিই। পিএম আশা, পিএম মানে সবাই তোমরা জানো প্রধানমন্ত্রী। পিএম মানে প্রধানমন্ত্রী, আশা মানে अन्नदाता आय संरक्षण अभियान। अन्नदाता आय संरक्षण अभियान, अन्नदाता आय संरक्षण अभियान।
তো প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান, এটা হচ্ছে পিএম আশা প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, দেখো, কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ফসল কিনে নেওয়ার পর কৃষকদের যাতে একটা লাভ থাকে সেটাকে নিশ্চিত করা, এটাই পিএম আশা প্রকল্পের প্রধান উদ্দেশ্য। অনেক সময় কি হয়, কৃষকরা অনেক কষ্ট করে ফসল উৎপন্ন করে, এইবার কোনো সময় দেখা গেল প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়ে গেল। তো যখন প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়ে যায়, বাজারে হয়তো ওই ফসলের অত আর চাহিদা থাকছে না, বা খুব কম দামে ফসল বিক্রি করতে হচ্ছে, সেই সময় কৃষকরা কিন্তু ক্ষতির শিকার হয়। তো মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে কৃষকদের কাছ থেকে লাভজনক পরিস্থিতিতে ফসল কিনে নেওয়াই কিন্তু এই আশা প্রকল্পের প্রধান উদ্দেশ্য। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, এনসিউরিং রিমিনুরেটিভ প্রাইসেস টু ফার্মার্স থ্রু মিনিমাম সাপোর্ট প্রাইস। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। স্যার, আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর 3 মাসের বইটা, জিকেজিএস এর বইটা কেনা হয়ে গেছে, আমি জিকেজিএস এর বইটা পড়ছি, বইটা সত্যিই খুব ভালো। আচ্ছা, আপনি বলেছিলেন, থ্যাংক ইউ স্যার এত ভালো একটা বই কেনার সাজেস্ট করার জন্য। অবশ্যই জিকেজিএস এর বইটা তোমরা প্রত্যেকে নিয়ে নাও, প্রত্যেকের জন্য বেস্ট বই বলতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট বই জিকেজিএস এর এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর, দুটো বই কিন্তু খুব ভালো, অবশ্যই নিয়ে নাও। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। কোন দেশ পারমাণবিক বজ্রের জন্য বিশ্বের প্রথম স্থায়ী গভীর ভূতাত্ত্বিক ভান্ডার নির্মাণ করেছে? কোন দেশ পারমাণবিক বজ্রের জন্য বিশ্বের প্রথম স্থায়ী গভীর ভূতাত্ত্বিক ভান্ডারকে নির্মাণ করেছে? হ্যাঁ স্যার, খুব ভালো বই, খুব ভালো বই, বাহ, থ্যাংক ইউ প্রত্যেককে, ভেরি গুড। দেখো রাইট অ্যান্সার কি হবে, ফিনল্যান্ড। ফিনল্যান্ড দেশ কি করছে দেখো, ফিনল্যান্ড দেখো পারমাণবিক যে বজ্র পদার্থ আছে, সেই পারমাণবিক বজ্র পদার্থকে সংরক্ষণ করে রাখার জন্য একটা ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি তৈরি করেছে। ঠিক আছে, তো সেই যে ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি তৈরি করা হয়েছে, সেটা কোন দেশ তৈরি করেছে? ফিনল্যান্ড তৈরি করেছে। তো দেখো, ওয়ার্ল্ড ফার্স্ট নিউক্লিয়ার ওয়েস্ট ভল্ট, তো ওয়ার্ল্ড ফার্স্ট নিউক্লিয়ার ওয়েস্ট ভল্ট এটা তৈরি করেছে কোন দেশ? ফিনল্যান্ড। ঠিক আছে, ফিনল্যান্ড হচ্ছে আমাদের রাইট আনসার। থ্যাংক ইউ সঙ্গীতা, সঙ্গীতাও নিয়ে নিয়েছে, খুব ভালো বই। তো ফিনল্যান্ড হচ্ছে আমাদের রাইট আনসার। হুইচ কান্ট্রি বিল্ড আ ওয়ার্ল্ড ফার্স্ট পার্মানেন্ট ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি ফর নিউক্লিয়ার ওয়েস্ট? তো রাইট আনসার হচ্ছে ফিনল্যান্ড। নেক্সট আমরা চলে আসি খেওনি বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে সম্প্রতি হ্যানি বেজার দেখতে পাওয়া গেছে, যে দেখতে পাচ্ছ হ্যানি বেজার, এটা সম্প্রতি দেখতে পাওয়া গেছে। এটি কোন রাজ্যে অবস্থিত? খেওনি বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা সম্প্রতি দেখতে পাওয়া গেছে, হ্যানি বেজার, এটা কোথায় দেখতে পাওয়া গেছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। ঠিক আছে, খেওনি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় দেখতে পাওয়া গেছে? হ্যানি বাজার, এটা দেখতে পাওয়া গেছে খেওনি বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশে দেখতে পাওয়া গেছে। তো মধ্যপ্রদেশ হচ্ছে আমাদের রাইট আনসার। মধ্যপ্রদেশে দেখতে পাওয়া গেছে খেওনি বন্যপ্রাণী অভয়ারণ্য। ঠিক আছে, খেওনি বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশকে আমরা কি বলি? হার্ট অফ ইন্ডিয়া বলি, তাই না? হার্ট অফ ইন্ডিয়া কাকে বলি? মধ্যপ্রদেশকে। হার্ট অফ ইন্ডিয়া কাকে বলি? মধ্যপ্রদেশকে। ঠিক আছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি টাইগার রিজার্ভ আছে, 9টা টাইগার রিজার্ভ আছে, 11টা ন্যাশনাল পার্ক রয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি। প্রতি বছর কোন দিনটাকে আমরা আন্তর্জাতিক বীজ দিবস হিসেবে পালন করি? প্রতি বছর কোন দিনটাকে আমরা আন্তর্জাতিক বীজ দিবস হিসেবে পালন করে থাকি? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, কি হবে? ইন্টারন্যাশনাল সিড ডে। দেখো, ইন্টারন্যাশনাল সিড ডে থিম কি ছিল? এম্পাওয়ারিং ফার্মার্স, প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি। তো কোন দিনটাকে আমরা আন্তর্জাতিক বীজ দিবস পালন করি? 26শে এপ্রিল, এই যে দিনটা, এই দিনটাকে আমরা আন্তর্জাতিক বীজ দিবস হিসেবে পালন করে থাকি। তো প্রতি বছর যে দিনটাকে আমরা ইন্টারন্যাশনাল সিড ডে পালন করি সেটা হচ্ছে 26শে এপ্রিল।
ইন্টারন্যাশনাল সিড ডে পালন করি 26শে এপ্রিল। হ্যাঁ, সাগর মন্ডল, বই যেতে 8 থেকে 9 দিন টাইম লাগে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। দেখো, ম্যালেরিয়া দিবস আমরা কোন দিন পালন করি? বিশ্ব ম্যালেরিয়া দিবস। এইবার 2026 সালে বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম কি ছিল? এইবার 2026 সালে বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম ছিল এটা, ড্রিভেন টু এন্ড ম্যালেরিয়া, নাও উই ক্যান, নাও উই মাস্ট। ড্রিভেন টু এন্ড ম্যালেরিয়া, নাও উই ক্যান, নাও উই মাস্ট। তো ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2026, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2026, এটা আমরা কবে পালন করি? এটা আমরা পালন করি 25th এপ্রিল। 25th এপ্রিল। ড্রিভেন টু এন্ড ম্যালেরিয়া, নাও উই ক্যান, নাও উই মাস্ট। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। তো এটা কি হবে রাইট আনসার? এটা হয়ে গেল আমাদের 25th এপ্রিল। হ্যাঁ, প্রতি বছর বিশ্ব পেঙ্গুইন দিবস আমরা কোন দিন পালন করি? ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে। এতগুলো ডেজ কিভাবে মনে রাখবে? দেখো, প্রত্যেককে বলি, খাতার একটা খাতার লাস্টের যে 10টা পেজ, সেই 10টা পেজ রেখে দাও বিভিন্ন মাসের ডে গুলোকে মনে রাখার জন্য। সেই ডে গুলোকে খাতায় লিখে নেবে, খুব সুন্দর করে মনে রাখতে পারবে। বিভিন্ন মাসের ডে গুলোকে সুন্দরভাবে যদি খাতায় লিখে নাও, সুন্দরভাবে মনে থাকবে। প্রতি বছর কোন দিনটাকে বিশ্ব পেঙ্গুইন দিবস আমরা পালন করি? ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে। এটা আমরা পালন করি কোন দিনটা? 25শে এপ্রিলই কিন্তু আমরা ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে পালন করে থাকি। ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে এটা কবে পালন করি? 25শে এপ্রিল। নেক্সট দেখো, নেশা মুক্ত ভারত অভিযান 2.0, এটা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? নেশা মুক্ত ভারত অভিযান 2.0, এটা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? বলো, প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। দেখো, নেশা মুক্ত ভারত অভিযান 2.0, এটা যে মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে, সেই মন্ত্রণালয়ের নাম হচ্ছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে নেশা মুক্ত ভারত অভিযান 2.0 এটা চালু করা হয়েছে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। তো এই যে নেশামুক্ত ভারত অভিযান 2.0, এটার মাধ্যমে যে সমস্ত নেশাগ্রস্ত মানুষেরা রয়েছেন তাদের থেকে নেশা, যে মাদক, যে মাদকাসক্ত মানুষজনদের কাছ থেকে মাদক আসক্তি থেকে বের করে নিয়ে আসা, মানে মানুষজনকে মাদক আসক্তি থেকে বের করে নিয়ে আসা, সেটাই হচ্ছে নেশামুক্ত ভারত অভিযান 2.0 মূল লক্ষ্য বা উদ্দেশ্য, যেটা আমাদের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে চালু করা হয়েছে। স্মাইল বেগারি সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশন, এটা কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? স্মাইল বেগারি সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশন, এটা যে মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে, সেই মন্ত্রণালয়ের নাম কি? স্মাইল বেগারি সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশন এটা চালু করা হয়েছে, এটাও কিন্তু সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে চালু করা হয়েছে, অপশন সি। স্মাইল বেগারি সার্ভে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি যে মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্বারা চালু করা হয়েছে স্মাইল বেগারি সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশন। নেক্সট আমরা চলে আসি, ভিক্টর অ্যাক্সেলসন যিনি সম্প্রতি তার অবসরের ঘোষণা করেছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ভিক্টর অ্যাক্সেলসন ইনি সম্প্রতি তার অবসরের ঘোষণা করেছেন, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
দেখো এই যে ভিক্টর অ্যাক্সেলসন, যার হাতে ব্যাডমিন্টন দেখতে পাচ্ছ, চোটের কারণে তিনি কিন্তু অবসর নিয়েছেন। তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তো ব্যাডমিন্টন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ভিক্টর অ্যাক্সেলসন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এনার বয়স কত? 32, ঠিক আছে। ইনি ডেনমার্কের বাসিন্দা, ওকে। আর ইনি কিন্তু 2বার অলিম্পিকে পদক পেয়েছেন। তো ব্যাডমিন্টন খেলা থেকে তিনি অবসর নিয়েছেন চোটের কারণে। ভিক্টর অ্যাক্সেলসন অবসরের ঘোষণা করেছেন, তিনি ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ব্যাডমিন্টন। নেক্সট দেখো, স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের অধীনে 2026 সালের মার্চ মাস পর্যন্ত কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক স্বীকৃত স্টার্ট আপ রয়েছে? দেখো 2025-26-এ 2025-26 যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে ভারত সরকার 55,200টির ওপরে স্টার্ট আপ কোম্পানিকে স্বীকৃতি দিয়েছে। এবার এখনো পর্যন্ত 2026-এর মার্চ পর্যন্ত যে রাজ্যে সর্বাধিক সংখ্যক স্বীকৃত স্টার্ট আপ কোম্পানি রয়েছে সেই রাজ্যের নাম মহারাষ্ট্র। মহারাষ্ট্রে 35,992টি স্টার্ট আপ কোম্পানি রয়েছে। 1 নম্বর হচ্ছে মহারাষ্ট্র, 2 নম্বর হচ্ছে কর্ণাটক। কর্ণাটক রয়েছে 2 নম্বর স্থানে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, ভারতের প্রথম উন্নত 3D চিপ প্যাকেজিং ইউনিট এটি কোন রাজ্য চালু করেছে? ইন হুইচ স্টেট হ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট অ্যাডভান্স 3D চিপ প্যাকেজিং ইউনিট বিন লঞ্চড? ভারতের প্রথম উন্নত 3D চিপ প্যাকেজিং ইউনিট এটি যে রাজ্য থেকে চালু করা হয়েছে সেই রাজ্যের নাম কি? তো উড়িষ্যার সিএম মোহন চরণ মাঝি এবং ইউনিয়ন আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, এনারা দুজন মিলে এই ফার্স্ট অ্যাডভান্স 3D চিপ প্যাকেজিং ইউনিট ভুবনেশ্বরে তৈরি করেছেন। তো দেখতেই পাচ্ছ উড়িষ্যার সিএম মোহন চরণ মাঝি এবং ইউনিয়ন আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, উড়িষ্যার যে সিএম রয়েছেন, উড়িষ্যার সিএম মোহন চরণ মাঝি এবং ইউনিয়ন আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, তিনি কিন্তু রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রীও। তো ইউনিয়ন আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এবং সিএম মোহন চরণ মাঝি দুজন মিলে এই প্রথমবার ইন্ডিয়া ফার্স্ট অ্যাডভান্স 3D চিপ প্যাকেজিং ইউনিট লঞ্চ করেছেন। কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বরে। উড়িষ্যার ভুবনেশ্বর। উড়িষ্যার কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বরে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, কোন প্রতিষ্ঠান এআই চালিত ভূতাত্ত্বিক ও খনি ব্যবস্থার জন্য বিক্রম সোধি সেন্টার অফ এক্সিলেন্সের প্রতিষ্ঠা করেছেন?
Which institute has established the Bikram Shodhi Center of Excellence for Artificial Intelligence Enable Geology and Mining System? ঠিক আছে, মধ্যপ্রদেশের সিএম হচ্ছে মোহন যাদব, টাইগার স্টেট আছে এখানে, ভেরি গুড, হার্ট অফ ইন্ডিয়া বলা হয়, ভেরি গুড। দেখো দেখো আমাদের যে খনি আছে না, খনিতে তো খনন কার্য করা হয়, সেখানে এআই চালিত সিস্টেমকে ইউজ করে খনন কার্যকে আরো বলা যেতে পারে নিরাপদ করে তোলা হচ্ছে, যাতে মানুষদের মৃত্যু কম হয়। ওকে, তো দেখো স্যার আজকে আমরা ওয়াইটি ক্লাস করলাম, খুব ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। প্রতিদিন সকাল 8টায় আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নেব, এবং তোমাদের আমি জানিয়েও ছিলাম যতটা পারছি আমি প্রতিদিনই একটু একটু করে বেটার করছি। একদিনে তো সব বেটার করে ফেলা যায় না, যতটা ভালো পিপিটি বানানো যায়, যতটা তোমাদের আরো এনার্জি দিয়ে পড়ানো যায়, ততটা আমি চেষ্টা করছি আমার দিক থেকে বেস্ট। তো প্রত্যেকে সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা করো, কেউ মিস করো না, ঠিক আছে? দেখো, তো রাইট আনসার হচ্ছে আমাদের আইআইটি খড়গপুর হবে আমাদের রাইট আনসার, আইআইটি খড়গপুর, ঠিক আছে? আইআইটি খড়গপুরে এই বিক্রম সোধি সেন্টার অফ এক্সিলেন্সের প্রতিষ্ঠা করা হয়েছে। কেন আইআইটি খড়গপুরে বিক্রম সোধি সেন্টার অফ এক্সিলেন্সের প্রতিষ্ঠা করা হয়েছে, কেন করা হয়েছে? তার কারণ হচ্ছে, দেখো এআই কে ইউজ করে যাতে জিওলজি এবং মাইনিং সিস্টেমকে আরো ডেভেলপ করা যায় তার জন্য, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, পিপিটিটা খুব সুন্দর হয়েছে, বাহ, থ্যাংক ইউ। ওয়াইটিতে অ্যাড আসছে, দেখো অ্যাডটাকে দেখে নিতে হবে, সত্যি কথা বলছি, আমি ম্যানেজমেন্টকে বলেছিলাম ওয়াইটিতে প্রচুর অ্যাড আসছে, তোমরা যেগুলো লিখেছিলে সেগুলো আমি স্ক্রিনশট করে পাঠিয়েছিলাম, তো আমাকে এটাই অ্যান্সার দিয়েছে যে অ্যাড তো কন্টিনিউ আসবে, এগুলোকে দেখে নিতে হবে, ঠিক আছে? তো অ্যাডটাকে ইগনোর করে যতটা সম্ভব মাথা অ্যাডের মধ্যে না দিয়ে পড়াশোনাতে ফোকাস থেকে করো, অ্যাড এলে ওটাকে স্কিপ করে দিও, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে আসি। আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন শহরে অবস্থিত? আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন শহরে অবস্থিত? আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে আমাদের আসাম শহরে অবস্থিত, আসামে অবস্থিত, ঠিক আছে? আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য আসাম শহর বলছি, এটা আসাম রাজ্য, ঠিক আছে? আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট, সমৃদ্ধ গ্রাম উদ্যোগ এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? সমৃদ্ধ গ্রাম উদ্যোগ এটা কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? আসামের ক্যাপিটাল হচ্ছে দিশপুর, একদমই ঠিক। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আসামেও কিন্তু ইলেকশনের রেজাল্ট বেরোবে খুব তাড়াতাড়ি। রাইট আনসার হচ্ছে আমাদের কমিউনিকেশন, ঠিক আছে? মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, অপশন বি। সমৃদ্ধ গ্রাম উদ্যোগ এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। স্যার কে জিতবে ইলেকশনে? এইবার মানে পুরো 50-50, মানে রেজাল্ট যে বেরোবে মানে পুরো 50-50 রেজাল্ট থাকবে। অনেকদিন ধরে তৃণমূল গভর্নমেন্ট ক্ষমতায় আছে, তো এরকম রেজাল্ট আসবে, একদিকে একদম বিশাল ঝড় উঠে গেছে, আগের বারের মতো রেজাল্ট হবে না, 50-50 রেজাল্ট আসবে। তো সেই দিকে এবার 4 তারিখ আমাদের চোখ রাখতে হবে কি হয়। কিন্তু প্রবল প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া আছে, ইউথ থেকে শুরু করে অনেক মহিলারা, তারা তো একদম পুরোপুরি তৃণমূলের এগেনস্টে গিয়ে ভোট দিয়েছে, তো সেই দিক থেকে তৃণমূলের হেরে যাওয়ার চান্স আছে। আবার একদিক থেকে তৃণমূলের সংগঠন খুব ভালো, তো তার জন্য এরকমও হতে পারে যে আবার তৃণমূলই ক্ষমতায় চলে এসছে। তো 4 তারিখে আমাদের রেজাল্টের দিনই আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কি হবে, বুঝতে পেরেছ? দেখো, is the market intervention project a component of which initiative? তো দেখো, মার্কেট ইন্টারভেনশন প্রজেক্ট আ কম্পোনেন্ট অফ হুইচ ইনিশিয়েটিভ, তো রাইট আনসার হচ্ছে পিএম আশা, পিএম আশা। হ্যাঁ, তবে এটা খুব টাফ লড়াই হবে, ঠিক আছে? মানে তৃণমূল যে গভর্নমেন্ট, তাদের জন্য এটা প্রচন্ড টাফ লড়াই ছিল, এবং সত্যি কথা বলতে তৃণমূল গভর্নমেন্ট ঠিকমতো, মানে তৃণমূল পার্টি ঠিকমতো ক্যাম্পেনিং করতে পারেনি,
পিএম আশা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। মার্কেট ইন্টারভেনশন প্রজেক্ট আ কম্পোনেন্ট অফ হুইচ ইনিশিয়েটিভ? পিএম আশা। নেক্সট আমরা চলে আসি, ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম প্ল্যাটফর্মগুলি কোন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়? ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম, এই প্ল্যাটফর্মটি কোন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়? রাইট আনসার হচ্ছে আমাদের, এটা আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো ছোট ছোট যে সমস্ত শিল্পগুলো আছে সেই সমস্ত শিল্পগুলোতে বিভিন্ন রকমের ছাড় দেয়া হয়, সেটা দেয়া হয় ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম থেকে। এই প্ল্যাটফর্মটা যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট আমরা চলে আসি, কোন কোম্পানি 2025-26 অর্থবর্ষে 1 লক্ষ কোটি টার্নওভার অতিক্রমকারী ভারতের প্রথম ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি হয়ে উঠেছে? তো দেখো কোন কোম্পানি 2025-26 অর্থবর্ষে 1 লক্ষ কোটি টাকার টার্নওভার করেছে এবং 1 লক্ষ কোটি টাকা টার্নওভার করে 2025-26 অর্থবর্ষে ভারতের প্রথম ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর কোম্পানি হয়ে উঠেছে? তো রাইট আনসার কি হবে? নেসলে হবে না, এটা নেসলে এখানে দেওয়া আছে, নেসলে হবে না, এটা হবে আমুল। রাইট আনসার আমুল। ঠিক আছে, আমুল হবে আমাদের রাইট আনসার। আমুলের বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট হয়, তোমরা অনেকেই হয়তো ইউজ করেছো। তো যে কোম্পানি 2025-26 অর্থবর্ষে 1 লক্ষ কোটি টাকার টার্নওভারকে অতিক্রম করে ভারতের প্রথম ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর কোম্পানি হয়ে উঠেছে, সেই কোম্পানির নাম হচ্ছে আমুল। আমুল। ওকে, নেক্সট আমরা চলে আসি, ইন্ডিয়া টেক অ্যানুয়াল ফান্ডিং রিপোর্ট 2026, ইন্ডিয়া টেক অ্যানুয়াল ফান্ডিং রিপোর্ট 2026 অনুযায়ী স্টার্টআপ ফান্ডিং এর ক্ষেত্রে বিশ্বব্যাপী ভারতের অবস্থান কত? দেখো যে কোনো একটা স্টার্টআপ কোম্পানিকে যদি এগিয়ে যেতে হয় তার জন্য ফান্ডিং এর প্রয়োজন হয়। তো ফান্ডিং কতটা অ্যাভেলেবেল রয়েছে ভারতের মার্কেটের মধ্যে, সেই দিক থেকে ইন্ডিয়া টেক অ্যানুয়াল ফান্ডিং রিপোর্ট 2026-এর একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যে রিপোর্ট থেকে আমরা জানতে পারছি ভারতের অবস্থান কিন্তু গোটা বিশ্বের মধ্যে ফোর্থ স্টার্টআপ কোম্পানিগুলোকে ফান্ডিং করার দিক থেকে। তো রাইট আনসার হচ্ছে চতুর্থ, অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট দেখো, কোন বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ন্যাশনাল মুড কোর্ট কম্পিটিশন 2026 জিতেছে? তো যে বিশ্ববিদ্যালয়, হুইচ ইউনিভার্সিটি হ্যাজ ওন দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ন্যাশনাল মুড কোর্ট কম্পিটিশন 2026, তো যে বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ন্যাশনাল মুড কোর্ট কম্পিটিশন 2026 জিতেছে, সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। নেক্সট আমরা চলে আসি, ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ ফোর্থ, এটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ ফোর্থ, এটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ইন হুইচ সিটি ওয়াজ দ্য ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ ফোর হেল্ড? তো রাইট আনসার কি হবে? ভোপাল হয়ে যাবে আমাদের, ভোপাল, পাটনা, রাঁচি, লখনৌ, কি হবে? রাঁচি হবে রাইট আনসার, রাঁচি। ঠিক আছে, ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচিতে ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচিতে এই ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ ফোর্থের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, রাঁচি হবে, ভোপাল নয়। যারা যারা ভোপাল করেছো ভুল অ্যান্সার দিয়েছো, রাঁচি হবে রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। দেখো দেখো যারা বিজ্ঞানী রয়েছে সেই সমস্ত বিজ্ঞানীদের জন্য প্রশাসনিক সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য ভারতের উপর প্রথম একটি কর্মসূচি কোন মিশনের অধীনে চালু করা হয়েছে? তো দেখো যারা বিজ্ঞানী রয়েছে, বিজ্ঞানীদের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য কর্মসূচি একটা চালু করা হয়েছে কোন মিশনের অধীনে? ডিজিটাল ইন্ডিয়া মিশন, স্টার্টআপ ইন্ডিয়া মিশন, স্কিল ইন্ডিয়া মিশন, মিশন কর্মযোগী। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের মিশন কর্মযোগী। ঠিক আছে, মিশন কর্মযোগী হচ্ছে আমাদের রাইট আনসার।
বিজ্ঞানীদের জন্য প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির ওপর ভারতের প্রথম বিশেষায়িত কর্মসূচিটি কোন মিশনের অধীনে চালু করা হয়েছে? মিশন কর্মযোগীর অধীনে চালু করা হয়েছে। ডি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। কোন প্রতিষ্ঠান রাজ্য সরকারের ঋণ গ্রহণ প্রক্রিয়াকে সুসংহত করার জন্য একটি পরীক্ষামূলক বেঞ্চমার্ক ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি চালু করেছে? কোন প্রতিষ্ঠান রাজ্য সরকারের ঋণ গ্রহণ প্রক্রিয়াকে সুসংহত করার জন্য একটি পরীক্ষামূলক বেঞ্চমার্ক ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি চালু করেছে? তো রাইট অ্যান্সার কি হবে? ভারতীয় রিজার্ভ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, নীতি আয়োগ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, দেখো, যে প্রতিষ্ঠান রাজ্য সরকারের ঋণ গ্রহণ প্রক্রিয়াকে সুসংহত করার জন্য একটি পরীক্ষামূলক বেঞ্চমার্ক চালু করেছে সেটা হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থ মন্ত্রণালয়, নীতি আয়োগ আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হবে, ঠিক আছে, তাই না? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হবে না এটা? Which institute has launched an experimental benchmark insurance strategy to streamline the borrowing process of the state government? আরবিআই হবে, ঠিক আছে। অনেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া করেছো, সেটা নয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, which institution has launched an experimental benchmark issuance strategy to streamline the borrowing process of the state government? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, আরবিআই তো বলেছিলাম, ঠিক আছে, আরবিআই হবে। নেক্সট আমরা চলে আসি। দেখো, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার গুলো থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছাড়া হচ্ছে। তো সেই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যেটার নাম নেভাল অ্যান্টিসিভ মিসাইল শর্ট রেঞ্জ, এই নেভাল অ্যান্টিসিভ মিসাইল শর্ট রেঞ্জ এটি যে সংস্থা তৈরি করেছে সেই সংস্থার নাম কি? India's first indigenously developed helicopter launched anti-ship missile. The naval anti-ship missile has been developed by which company? তো রাইট অ্যান্সার কি হবে? দেখো, এই যে নাভাল অ্যান্টিশিপ মিসাইল, এই নাভাল অ্যান্টিশিপ মিসাইল এটা রেঞ্জ কত জানো? 55 কিলোমিটার। এটা রেঞ্জ হচ্ছে 55 কিলোমিটার। এই নেভাল অ্যান্টিশিপ মিসাইল যেটা রেঞ্জ 55 কিলোমিটার, এটা ডেভেলপ করেছে কোন সংস্থা? এটা ডেভেলপ করেছে আমাদের একদম ডিআরডিও। ভেরি গুড, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা, ডিআরডিও। ঠিক আছে, ডিআরডিও। ওকে, ভেরি গুড, ডিআরডিও হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি। ই প্রাপ্তি পোর্টাল, এটি কোন সংস্থা চালু করেছে? এটা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে যুক্ত। যে সমস্ত অ্যাকাউন্ট গুলো সক্রিয় আছে বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট গুলোকে সক্রিয় করার জন্য, অ্যাকাউন্ট গুলোকে ট্র্যাক করার জন্য ই প্রাপ্তি পোর্টাল, ই রিসিপ্ট পোর্টাল চালু করেছে। তো সেটা চালু করেছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা। অপশন বি, অপশন বি হবে রাইট অ্যান্সার। ফার্স্ট মে কোন ডে পালন করি? লেবার ডে পালন করি। ফার্স্ট মে আমরা কোন ডে পালন করে থাকি? লেবার ডে। ঠিক আছে, ফার্স্ট মে আমরা কোন ডে পালন করি? লেবার ডে পালন করে থাকি। নেক্সট দেখো, ইন হুইচ কিংডম ওয়ার দ্য হলি পিপরাওয়া প্রত্নবস্তুগুলো মূলত কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? দেখো, এই যে পবিত্র পিপরাওয়া প্রত্নবস্তু, এগুলো কি, এগুলো কি আগে ভালো করে জেনে নাও। দেখো, কালকে ছিল আমাদের গৌতম বুদ্ধের জন্মদিন, ঠিক আছে? তো গৌতম বুদ্ধের সময়কালীন বা গৌতম বুদ্ধের
কিছু হাড় বা তার ব্যবহৃত কিছু গয়না, সোনা দানা, এই সমস্ত গৌতম বুদ্ধ সম্পর্কিত বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো বৌদ্ধ ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র, সেই বিষয়গুলোকে পিপরাওয়া প্রত্নবস্তু বলা হয়। এটা খুঁজে পাওয়া গিয়েছিল 1858 সালে। এটা খুঁজে পাওয়া গিয়েছিল 1858 সালে। কোথা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল? খনন কার্য করে উত্তরপ্রদেশ থেকে খুঁজে পাওয়া গিয়েছিল। এবং এই সমস্ত প্রত্নবস্তুগুলোকে রিসেন্টলি লাদাখের লেতে পৌঁছে দেওয়া হয়েছে। ওখানে প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা থাকে, তো লাদাখের লেতে এই পিপরাওয়া প্রত্নবস্তুগুলি পৌঁছে গেছে। ঠিক আছে? তো ইন হুইচ কিংডম ওয়ার দ্য হলি পিপরাওয়া অরিজিনাল ডিসকভার? তো এর রাইট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এটা ডিসকভার করা হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখতেই পাচ্ছ, যোগী আদিত্যনাথ। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি সংবাদে আলোচিত হয়েছে প্রেয়া ভিয়ার মন্দির। এটা কিন্তু একটা শিব মন্দির। এটা কি মন্দির? এটা হচ্ছে একটা শিব মন্দির। এটা হচ্ছে একটা শিব মন্দির। তো এই যে প্রেয়া ভিয়ার মন্দির, এটা হচ্ছে একটা শিব মন্দির। এটা সম্প্রতি সংবাদে এসেছে। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আমাদের একদম কম্বোডিয়াতে অবস্থিত। কম্বোডিয়া, ঠিক আছে? কম্বোডিয়াতে অবস্থিত। সম্প্রতি সংবাদে আলোচিত প্রিয়া ভিয়ার মন্দির, এটি কোন দেশে অবস্থিত? এটা কম্বোডিয়া দেশে অবস্থিত। ঠিক আছে? কম্বোডিয়া দেশে অবস্থিত। কম্বোডিয়া দেশ সম্পর্কে একটু জেনে নাও। দেখো, কম্বোডিয়ার লোকেশন কোথায়? সাউথ ইস্ট এশিয়াতে কম্বোডিয়ার লোকেশন। সাউথ ইস্ট এশিয়াতে কম্বোডিয়া দেশটা রয়েছে। এই দেশটার যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের নাম কি? ফেনম পেন। PHNOM, ঠিক আছে? PHNOM, তারপর দেখো PENH, ফেনম পেন। এটা হচ্ছে আমাদের কম্বোডিয়ার ক্যাপিটাল। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখো কি? খেমের। খেমের হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে খেমের। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি রয়েছে? খেমের। ওকে। রিলিজিয়ান দেখো, 96.5% বুদ্ধিস্ট মানুষেরা বসবাস করে। ইসলাম ধর্মাবলম্বী 2.6% মানুষেরা বসবাস করে। ক্রিশ্চিয়ানিটি 0.3%, আর 0.5% আদার্স মানুষেরা বসবাস করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। যারা বলছো যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার পর আমার কি বই পড়তে হবে, ডেফিনেটলি বই পড়তে হবে। বইয়ের মধ্যে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোই থাকবে, একটু ডিটেলসে থাকে। তো ক্লাস করার পর বই পড়লে অনেকটা ইজি হয়ে যায় পড়াশোনাটা। ঠিক আছে? বুঝতে পারলে? দেখো, জামাইকায় আমাদের ভারত সরকার জামাইকা দেশে আরোগ্য মৈত্রী 8 কিউব রিসেন্টলি সেট আপ করেছে। The Arogya Maitri 8 Cube recently set up in Jamaica is associated with which initiative? কি হবে আমাদের রাইট অ্যান্সার? সম্প্রতি জামাইকায় স্থাপন করা হয়েছে আরোগ্য মৈত্রী 8। এটা কোন উদ্যোগের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে প্রকল্প ভীষ্মর সাথে যুক্ত। প্রকল্প ভীষ্ম। হ্যাঁ, এটা হচ্ছে ওই ওয়েস্ট ইন্ডিজের দিকেই। ঠিক আছে? আফ্রিকার একটা কান্ট্রি জামাইকা, আফ্রিকার একটা কান্ট্রি। ঠিক আছে? আফ্রিকার একটা কান্ট্রি। তো রাইট আনসার কি হবে? দা আরোগ্য মৈত্রী 8 কিউব। আরোগ্য মৈত্রী 8 কিউব, এটা কোন উদ্যোগের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে প্রকল্প ভীষ্মর সাথে যুক্ত। এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা কি? এই উদ্যোগটা হচ্ছে, দেখো, বিভিন্ন রকম যে চিকিৎসার সরঞ্জাম সেইগুলোকে ড্রোনের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? ড্রোনের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো তার জন্য কিন্তু জামাইকাতে এই প্রকল্প ভীষ্ম এটা চালু করা হয়েছে। হ্যাঁ, বইটা নিয়ে নাও। যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর এখনো বই নাও নিয়ে, আমি প্রত্যেককে বলবো 123 টাকা দাম হয়ে গেছে, প্রত্যেকে বই নিয়ে নিও, আজকেই নিয়ে নিও। আমাদের প্রত্যেকটা বই ওয়ান অফ দ্য বেস্ট বই। প্রত্যেকটা বই ইম্পর্টেন্ট। 123 টাকা দাম। আর তোমাদের সামনে আমি একটা কোশ্চেন করছি, প্রত্যেকে অ্যান্সার দিও তো। আমাদের যে বইয়ের দাম নেওয়া হয় তোমাদের কাছ থেকে,
একটা বইয়ের পেজ কোয়ালিটি থেকে, কভার থেকে বইটা তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, বইটার মধ্যে কন্টেন্ট খুব ভালো, তো যেটুকু দাম নেওয়া হয় সেটা খুব কম দাম, মানে ন্যূনতম যে দামটা না নিলে নয়। নাহলে তো বই তোমাদের বাড়িতে ফ্রিতেই আমরা পৌঁছে দিই, বইয়ের জন্য কোনো টাকা পয়সা লাভ রাখা হয় না, ঠিক আছে? দেখছো ইয়েস লিখে দিয়েছে প্রকাশ। যারা বই কিনেছো লিখে জানাও, প্রত্যেকটা বই যেটুকু দাম সেটুকুই নেওয়া হয়, তোমার বাড়িতেও পৌঁছে দেওয়া হয়, কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। এক্সট্রা কেউ চার্জ চেয়েছে ডেলিভারি বয় যে বইটা নিয়ে এসছি 100 টাকা দিন, ঠিক আছে? জাতীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন 2.0 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? Where was the National Security Summit 2.0 held? Where was the National Security Summit 2.0 held? ন্যাশনাল সিকিউরিটি সামিট 2.0 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? খুব সুন্দর আড্ডা 24/7 এর বইগুলো, আমাদের যেগুলো বেস্ট বই আছে সেগুলো একবার বলে দিচ্ছি। জিকেজিএস এর অনলাইনের বই প্রত্যেকের বাড়িতে থাকা উচিত। সেকেন্ড হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বই প্রত্যেকের বাড়িতে থাকা উচিত, ঠিক আছে? এই দুটো খুব ভালো বই। আরো বেশ কিছু ভালো ভালো বই আছে, আমি সব বলে দেব তোমাদের, এই দুটো বই অবশ্যই নিয়ে নাও। দেখো কি হবে, নিউ দিল্লি হবে রাইট অ্যান্সার। নিউ দিল্লিতে এই ন্যাশনাল সিকিউরিটি সামিট 2.0 হয়ে গেছে, এবং এই সামিটে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি বলে দিয়েছেন ইন্ডিয়া ওয়াজ রেডি ফর লং ওয়ার এগেনস্ট পাকিস্তান ডিউরিং অপারেশন সিন্দুর, সেজ রাজনাথ সিং, ঠিক আছে? দেখো প্রকাশ লিখেছে আমি অ্যারিথমেটিক রিজনিং এর বইটাও নিয়েছিলাম, খুবই ভালো, বুঝতে পারছো? নেক্সট আমরা চলে আসি, জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেটারমেন্টের জন্য, স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেটার করার জন্য 10ম জাতীয় শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেটার করার জন্য এই 10ম জাতীয় শীর্ষ সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেটার করার জন্য জাতীয় শীর্ষ সম্মেলন এটা হয়েছিল কোথায়? চণ্ডীগড়ে, ঠিক আছে? চণ্ডীগড় বেঙ্গালুরু, এটা বেঙ্গালুরু হবে রাইট অ্যান্সার, বেঙ্গালুরুতে হয়েছিল। 16 এবং 17 এপ্রিল 10ম জাতীয় শীর্ষ সম্মেলন হয়েছে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোকে আরো বেটারমেন্ট করার জন্য। নেক্সট আমরা চলে আসি বিক্রম VT-21 প্রকল্প এটা কোন সংস্থা? দেখো বিক্রম VT-21 প্রকল্প এটি কোন সংস্থা চালু করেছে? এটা চালু করেছে আমাদের ডিআরডিও, ঠিক আছে? ডিআরডিও চালু করেছে। ডিআরডিও চালু করেছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 প্রতিষ্ঠিত হয়েছিল, সদর দপ্তর রয়েছে কোথায়? নিউ দিল্লিতে। আর এই ডিআরডিও থেকে চালু করা হয়েছে বিক্রম VT-21 প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে যুদ্ধের, ধরো কোথাও কোনো ড্রোন অ্যাটাক হচ্ছে, কোথাও কোনো রকম কোনো মিসাইল অ্যাটাক হচ্ছে, সেটাকে খুব ভালো করে পর্যালোচনা করে সৈন্য বাহিনীদেরকে সঠিক নির্দেশ দেওয়ার জন্য এই বিক্রম VT-21 এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এটা একটা যান, ঠিক আছে, সাঁজোয়া যান, যার মধ্যে বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকবে, যেটা জলেও চলতে পারে আবার ডাঙাতেও চলতে পারে, বুঝতে পেরেছো? তো রাইট আনসার হচ্ছে ডিআরডিও। কোন ভারতীয় 2026-27 মেয়াদের জন্য ব্রিক্স এন্টারপ্রেনিয়ার্স অ্যালায়েন্স গ্লোবাল ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন? তো যে ভারতীয় 2026-27 মেয়াদের জন্য ব্রিক্স এন্টারপ্রেনিয়ার্স অ্যালায়েন্স গ্লোবাল ফোরামের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তার নাম কি? তার নাম ডক্টর ভাস্কর জ্যোতি সোনোয়াল। অপশন এ। Which Indian has been elected as the president of BRICS Entrepreneurs Alliance Global Forum for the term 2026-2027? So which Indian has been elected as the
প্রেসিডেন্ট অফ ব্রিক্স এন্টারপ্রেনিয়ার্স অ্যালায়েন্স গ্লোবাল ফোরাম ফর দ্য টার্ম 2026-2027, রাইট আনসার ভাস্কর জ্যোতি সোনোয়াল। নেক্সট আমরা চলে আসি, নেক্সট আজকে লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। আবার কালকে আমাদের ক্লাস আছে 10টা থেকে। ইন হুইচ সিটি ওয়াজ দ্য 11th কনফারেন্স অফ হেডস অফ মিশন হেলথ? দেখো এই যে 11th কনফারেন্স করা হয়েছে হেডস অফ মিশন হেলথ এর জন্য, কিসের জন্য করা হয়েছে? দেখো 2047 সালকে টার্গেট করে নিয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2047 সালকে টার্গেট করে তিনি বলেছেন 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়েছিল, 2047 সালে 100 ইয়ার্স কমপ্লিট হবে। আর 100 বছর কমপ্লিট হওয়া মানে আমাদের এই 100 বছরের মধ্যে, স্বাধীনতার 100 বছরের মধ্যে আমাদের দেশ কতটা ডেভেলপ করে গেছে সেটা গোটা বিশ্ববাসীর কাছে, আমাদের কাছেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো তার জন্য যা কিছু লক্ষ্য নেওয়া হচ্ছে, যা কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা কিছু টার্গেট নেওয়া হচ্ছে, সমস্ত কিছু 2047 কে কেন্দ্র করে, এবং সেই 2047 কে কেন্দ্র করে আমাদের দেশকে ডেভেলপ করার জন্য 11th কনফারেন্স অফ হেডস অফ মিশন হয়েছে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, নিউ দিল্লিতে হয়েছে এটি। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাস এতটা অবধি রাখছি। কেমন লাগলো ক্লাস প্রত্যেকে লিখে জানিও। যদি ক্লাস ভালো লাগে, দেখবে 5টা স্টার আছে, 5 স্টার রেটিং দিয়ে দেবে। ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে 5 স্টার রেটিং দিয়ে দেবে। আর নেক্সট ক্লাস কখন হবে? কালকে হচ্ছে সানডে, ছুটির দিন, সবাই চলে আসবে। সানডে কখন হবে? 10 AM এ হবে, 10টার সময় হবে। আর সকাল 9টার সময় আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নেব, WBCS টপার চ্যানেলে নয়। WBCS টপার চ্যানেলে এবার থেকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হবে না, আমাদের একটা নতুন চ্যানেল চলে এসেছে, অনেকে জানো, SSC অ্যান্ড রেল চ্যানেল। সেই SSC অ্যান্ড রেল চ্যানেলে ক্লাস হবে। যদি কেউ আমার গ্রুপে এখনো যুক্ত না থাকো, তো গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। এই নাম্বারটা সেভ করে নাও, 81 59 91 65 নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। ফার্স্ট যে গ্রুপের লিংক যাবে, ওই গ্রুপে যুক্ত হয়ে ক্লাসের PDF, ক্লাসের যে নোট, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে নাও। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো। কাল দেখা হচ্ছে সকাল 8টায় SSC এবং রেলের চ্যানেল, SSC এবং ব্যাংকের চ্যানেলে, সরি SSC রেল নয়, SSC ব্যাংকের চ্যানেলে। সকাল 9টায় দেখা হচ্ছে SSC ব্যাংকের চ্যানেলে, সকাল 10টায় দেখা হচ্ছে এই ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।